আচ্ছা মামলা বলেন। এদিকে তুমি এদিকে দাঁড়াও। কেন? তুমি আমি তোমার চিকিৎসা করবো। আমার তো কোনো রোগ হয়নি, আপনি আমার কি চিকিৎসা করবেন? আরে কয় কি, আমি তো দেখতে পাচ্ছি তোমার সারা ঘর ধরেছি লোক। আরে এইদিকে এসো। কি রোগ হয়েছে তুমি কি তা জানো? হ্যাঁ কি রোগ হয়েছে তুমি কি তা জানো? আমি জানি। জানো? হ্যাঁ। আরে জানেন, আরে আমি বলছি আচ্ছা, বল। প্রেম রোগ, কঠিন রোগ, সহজে তো ছাড়ে না, কোনো ডাক্তার এই না রোগের ওষুধ দিতে পারে না। প্রেম রোগ, কঠিন লোক সহজে ছাড়ে না। কি হলো? কোনো ডাক্তার এই না রোগের ওষুধ দিতে পারে না, পারে না রে পারে না, ওষুধ দিতে পারে না, ছাড়ে না রে ছাড়ে না, তারে না রে না রে না। এই না রোগের ওষুধ তুমি সামনে আছো দাঁড়িয়ে। আমরা টেনে কাছে আমায় কোমল হাতে বাড়িয়ে। এই না রোগের ওষুধ তুমি সামনে আছো দাঁড়িয়ে। নাও না কিছু তিনি আমার কোমল হাতি বাড়িয়ে। তোমায় দেখে দুটি চোখের পলক আমার পরে না। আচ্ছা, পলক আমার পড়ে না, না রে না রে না রে না, আমার পরে না, তারে না রে না রে না। এই জীবনে প্রেমিকা তুমি পাবে হাজার হাজারে। আমার মতো প্রেমিকা তুমি পাবে না এই বাজারে। এই জীবনে প্রেমিকা তুমি পাবে হাজার হাজারে। আমার মতো প্রেমিকা তুমি পাবে না এই বাজারে। সত্যিকার প্রেমিক যারা তারা কবু মরে না, তারা কবু মরে না, না রে না রে না রে না, তারা কবু মরে না, তারা না রে না রে না। প্রেম রোগ, কঠিন রোগ, সহজে তো ছাড়ে না, কোনো ডাক্তার এই না রোগের ওষুধ দিতে পারে না, সহজে তো ছাড়ে না, না রে না রে না রে না, সহজে তো ছাড়ে না, না রে না রে না রে না, তারা কবু মরে না, তারে না রে না রে না। নাও ওরা ফুটা দিয়ে নাও। তোমরা সুযোগ হয়ে খারাও। আরে আমি কেন, এই যে দাঁড়িয়েছে তো, এখন ঝাড়া দাও। বলবেন দিকতাছি। আরে তুমি আসতেছো কেন? তুমি তুমি তো ঝামেলা করবা। আরে ঠিক আছে তুমি দাও। আর লোক হয়েছিল তোমার কি করাম আমি? দাও দাও। আচ্ছা তুমি বেড়ায় না। কবিরাজ মশাই, প্রেম রোগ, কঠিন রোগ, সহজে ছাড়ে। এই, 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 কট। আচ্ছা। হ্যালো, এক দু- আহা। এই। যাক। ঠিক আছে। হ্যাঁ, লোক হয়েছে প্রেমের লোক, কঠিন লোক, এইটাই তো ধরছে। এটা সাইরে সহজ না। আপনারা চলে আসুন। কবিরাজ, হ্যাঁ বলো। তোমার কি চিকিৎসা শেষ হয়েছে? হ্যাঁ আমার চিকিৎসা শেষ হয়েছে।
বর্ষালা গোলাম খা, আপনার আম্মারা জিগা দেখেন। কবিরাজকে তুমি যথার্থ পরিমাণ এনাম দিয়ে বিদায় করে দাও। কবিরাজ হ্যাঁ, বলো। আসতে পার। কিছু গাড়ি ভাড়া দিন না। আচ্ছা আমি যাচ্ছি। মামনি মালা, আব্বা হুজুর, আমি দীর্ঘদিন যাবত ভাবছি তোমাকে কি কথা বলবো। বলুন আব্বা হুজুর, কি বলবেন? মামনি মালা, তুমি তো জানো আলিগড়ের যুদ্ধে আমি বারবার পরাজয় গ্রহণ করে তারপরে মলিন মুখে রাজপ্রাসাদে আবার ফিরে আসতে হচ্ছে। আলিগড় যুদ্ধে আবার যাবার সময় শিবশালা গোলাম খাঁর সঙ্গে আমি অঙ্গীকারে আবদ্ধ হয়েছিলাম। শিবশালা গোলাম খাঁ সে যদি এবার আলিগড় যুদ্ধে জয়ী হয়ে বিজয়ের পতাকা হাতে নিয়ে তারপরে আমার দরবারে আসতে পারে, তাহলে তাকে আমি একটি পুরস্কার দেবো। বেশ আনন্দের কথা আব্বা হুজুর, আপনি তাকে পুরস্কার দিবেন, এটাই তো বাস্তবতা। দিন তাকে কি পুরস্কার দিবেন? কিন্তু তুমি কি জানো মামনি, তাকে আমি কি দিয়ে পুরস্কৃত করবো, কি পুরস্কার দেবো? আব্বা হুজুর, আপনি যদি না বলেন তাহলে আমি কি করে জানবো? আর আপনি তাকে কথা দিয়েছেন, সে আপনাকে কথা দিয়েছে, তাই আপনি যা পুরস্কার দিবেন আপনি তাকেই বলুন, আমরা চলে যাচ্ছি। দাঁড়াও মামনি, শুনে যাও শিবশালা গোলাম খাঁকে আমি যে পুরস্কার দিব তার কথাটা তুমি শুনে যাও। ঠিক আছে আব্বা হুজুর, শুনে যান। শিবশালা গোলাম খাঁকে আমি পুরস্কার দেব, তোমাকে আমি শিবশালা গোলাম খাঁর সঙ্গে বিয়ে দেব। আব্বা হুজুর, আব্বা হুজুর, হ্যাঁ মামনি, তুমি চমকে উঠলে কেন? এ আপনি কি বলছেন? কেন মা? পিতা মাতা জন্মদাতা আর তো কিছু নয়, বিধাতা যে কর্মের কর্তা সকল শাস্ত্রে কর। মামনি, তোমার এই কথার অর্থ আমি কিছুতেই বুঝতে পারিনি, তুমি আমাকে খুলে বলো, আমায় খুলে বলো। আব্বা হুজুর, বলো। আমি আপনাকে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলো মামনি, মানে আমার বলো আমার বলো। আমার বিয়ে হয়ে গেছে আব্বা হুজুর। মামনি, তুমি একবার কি ভেবে দেখলা তোমার সেই জন্মদাতা পিতা তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে, তুমি কি তার একবার অনুমতির প্রয়োজন মনে করেনি? তুমি তোমার জন্মদাতা পিতাকে একবারও জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেনি? বলো বলো মামনি, বলো কোন দেশের রাজপুত্রের সঙ্গে, কোন দেশের শাহজাদার সঙ্গে তোমার বিয়ে হয়েছে? একবার তুমি শুধু তার নাম ঠিকানা আমায় বলো। আব্বা হুজুর, আমার স্বামীর নাম হ্যাঁ বলো বলো বলো, কোন দেশের রাজপ্রসাদ বলো। আমার স্বামীর নাম হ্যাঁ বলো, কোন দেশের শাহজাদা বলো। আবু কাশেম। পানির বাচ্চা কাছে শিবশালা গোলাম খাও, বললে সম্রাট। পথে কুরাডু বাজ এই ছেলেটি দিন আমি লাঠিয়াল মালিক সর্দারকে দান করেছিলাম, সেই লাঠিয়াল মালিক সর্দারে পথে কুরাডু পাওয়া ছেলেটি আজ সর্প হয়ে আমার বুকে দংশন করেছে। শিবশালা গোলাম খাও, বললে সম্রাট। মেনে নিতে পারছি না শিবশালা গোলাম খাও, যে ছেলেটিকে আমি লাঠিয়াল মালিক সর্দারের হাতে তুলে দিয়েছিলাম, তাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে, তাকে পুত্র হিসাবে লালন পালন করতে, সেই ছেলে হবে মিশরের বাদশাহ আমিরের মেয়ের জামাতো। না না না, বললে সম্রাট, আমি হুকুমের গোলাম, হুকুমের দাস, একটিবার আদেশ করুন আপনার কথাগুলি মির্জা মোহাম্মদ শিবশালা গোলাম খাঁ অক্ষরে অক্ষরে পালন করে। শিবশালা গোলাম খাও, বলুন। এই মুহূর্তে তুমি আমার আদেশ দিয়ে ছুটে যাবে লাঠিয়াল মালিক সর্দারের বাড়িতে, আমার আদেশ জানিয়ে তাকে বলবে পথে গুরুর বাজে ছেলেটি একদিন আমি তাকে দান করেছিলাম লালন পালন করার জন্য, এই ছেলেটিকে আজই যেন তার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পাশামের একের পর একে আমাকে হুকুম করছো, আর তোমার হুকুম আমি দায়িত্ব হিসাবে পালন করে যাচ্ছি। এই মুহূর্তে আমি উল্কার মতন ছুটে যাব মালিক সর্দারের বাড়িতে। মালিক সর্দারকে গিয়ে আমি জানিয়ে বলবো তার রম্পর ছেলেটাকে যেন বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আর যদি না তারাই তাহলে মির্জা মোহাম্মদ শিবশালা গোলাম খাঁ কিভাবে যে তাড়াতে হবে এটা ভালো করে জানা আছে। তবে আমার নাম খানে খান মির্জা মোহাম্মদ শিবশালা গোলাম গোলাম গোলাম। আয়
আয়েশা, আয়েশা, বলুন স্বামী। আমি পরের পর জানতে পেরেছি কাসেম নাকি বাচ্চার একমাত্র কন্যা ছাত্রী মালাকে ভালোবেসেছে। তাই তো ভাবছি পরের ছেলের জন্যে আমাদের বিপদ হতে পারে। স্বামী, কেন কেন আপনি তাকে পরের ছেলে বলছেন? সেই ছোট থেকে আমি তাকে নিজের হাতে লালন পালন করে এত বড় করে তুলেছি। সে পরের ছেলে হতে যাবে কেন? সে তো আমারই ছেলে। ঠিক বলেছ আয়েশা, কাসেমকে আমি পরের ছেলে বলে তোমার মনে বড্ড আঘাত দিয়ে ফেলেছি। আর কখনো আমি তোমাকে বলবো না কাসেম পরের ছেলে। না না, আর কখনো এ কথা মুখে কখনো উচ্চারণ করবেন না স্বামী। কারণ ওকে পেয়ে যে আমি মাতৃত্ব স্বাদ পেয়েছি স্বামী। মালেক সর্দার বাড়ি আছো? মালেক সর্দার, এ মিশরের সিপাহ সালাহ গোলাম খা। হঠাৎ কি মনে করে গরিবের দুয়ারে? বলো মালেক সর্দার, আমি এসেছি বাদশাহ আমিরের আদেশ নিয়ে। বাদশাহ আমির এমন কি আদেশ করেছে যার জন্য সিপাহ সালাহ গোলাম খা আমার বাড়িতে আসতে বাধ্য হয়েছে? তাহলে কান খুলে শুনলে কো মালেক সর্দার, আজ থেকে 25 বছর পূর্বে যে সন্তানটিকে তোমাকে দান করেছিল, সেই সন্তানটিকে এই মুহূর্তে বাড়ির থেকে তাড়িয়ে মালেক সর্দার। তার পূর্বে আমি একটি বার জানতে চাই আমার কাসেম এমন কি অপরাধ করেছে তার জন্য বাদশাহ আমির আদেশ করেছে আমার কাসেমকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে? সেই কৈফত তোমার কাছে আমি দেব না মালেক সর্দার। কৈফত চাইতে হলে মিশরের সম্রাটের কাছে তাহলে শোনো সিপাহ সালাহ গোলাম খা, আজ শুধু তুমি আমার বাড়িতে এসেছো বলে নইলে তুমি যে মুহূর্তে উচ্চারণ করেছিলে আমার কাসেমকে বাড়ি থেকে তাড়াবার কথা, তোমাকে ঠিক সেই মুহূর্তে মা তামুরে ঘুম ঢেলে গাধার পিঠে চড়িয়ে আমার বাড়ি থেকে তোমাকে তাড়িয়ে দিতাম। বাবা বাবা বাবা, আমি যে বিয়ে পরীক্ষায় ফার্স্ট পেয়েছি বাবা। সাব্বাস সাব্বাস কাসেম। বাবা, আপনি তো আমাকে বলেছিলেন আমি যদি বিয়ে পরীক্ষায় পাশ করতে পারি তাহলে আপনি আমাকে 500 টাকা হ্যাঁ দেবেন। নিশ্চয় বলেছিলাম, কিন্তু বাবা বাবা, সে টাকা দিয়ে তুমি কি করবে? বাবা, আমি 500 টাকা দিয়ে আমার মায়ের জন্য একটি লাল টুকটুকি শাড়ি কিনবো আর আপনার জন্য কিনবো একটি পাঞ্জাবি আর লুঙ্গি বাবা। বেশ পাগল ছেলে। আচ্ছা, বলুন স্বামী। কাশ্মীর বড্ড ক্ষুধা পেয়েছে, যাও। ঠিক আছে স্বামী, সত্যি বাবা ঠিক তুমি বড় ক্ষুধার্ত। ঠিক বলেছে, আমার যে অনেক ক্ষুধা লেগেছে। চলো মা, আমাকে খেতে ঠিক দিন। আছে বাবা কাসেম, তাই চলো। ওরে বাবা, এই যে গরিবের বাড়িতে গোলাম খাজি, আসুন আসুন, দুটি শাক ভাত খেয়ে যাবেন। আমি খাবো শাক ভাত? মির্জা মোহাম্মদ গোলাম খার জন্য বয়ে রয়েছে রাজপথ। আপনাকেও আমি একটা কথা বলে যাই গোলাম খা, যে আশায় আপনার বাদশা এখানে আপনাকে পাঠিয়েছে, আপনার সেই আশা কখনো কোনো দিন পূর্ণ হবে না, পূর্ণ হবে না। মালেক সর্দার, আমার কি বলতে চাও? আমি জানতে চাই তোমার সন্তানকে তাড়াবে কিনা। শোনো সিপাহ সালাহ গোলাম খা, আমার সন্তানকে তো বাড়ি দিয়ে তাড়াবো না। তুমি তোমার বাদশাকে গিয়ে বলবে একদিন এই লাঠি দ্বারা এই রাজ্য জয় করে বাদশাহ আমিরকে আমি মস্তদে বসেছিলাম, যদি আমার কাশ্মীর দিকে তাকাই তাহলে তুমি তোমার বাদশাকে গিয়ে বলবে এই লাঠি দ্বারা আমার তাকে ছুঁড়ে ফেলবো ওই নর্দমা। মালেক সর্দার, বেশ মালেক সর্দার। আজ তোমার বাড়িতে এসেছি বলে যে অপমান আপনি আমাকে করেছেন, সেই অপমানের কথা আমার চিরদিন মনে থাকবে। সেই অপমানের প্রতিশোধ আমি করাই গণ্যায় আদায় করে না হতে পারে, তবে আমার নাম কানে খান মির্জা মোহাম্মদ সিপাহ সালাহ গোলাম খান। মালেক সর্দার, সিপাহ সালাহ গোলাম খা, তার পূর্বে তুমি একটা কথা জেনে রেখো, যে কোনো ফল হবে না, শুধু তোমার
গলাটাই ফেটে যাবে। যা! ঠিক আছে মালিক সর্দার, তোমার এই কথায় অনুযায়ী মিশরের সম্রাটকে গিয়ে বলবো, সে যদি মেনে নেই তবে ভালো, আর যদি না মেনে নেই তাহলে আমাকে আদেশ করে, তাহলে আমি উল্কার মতন ছুটে আসবো তোমার এর বাড়িতে। তোমাকে আমি চুলের মুঠি ধরে ওই মিশরের দরবারে নিয়ে যাব। কথাটা যেন বলে থাকে মালিক সর্দার। অতএব সাবধান। সিংহাসন গোলামকার হয়তো জানা নেই যে লাঠিয়াল মালিক সর্দারের হাতে এই লাঠি থাকবে পৃথিবীর কারো সাধ্য নেই যে আমার একমাত্র সন্তানের কোনো ক্ষতি করে। শিবশালা গোলাম খাকে পাঠিয়েছিলাম, এখন পর্যন্ত সে ফিরে আসছে না কেন? তার কোনো কার হলো আমি বুঝে উঠতে পারছি না। হুকুম হুকুম হুকুম, বান্দারে সালাম হুকুম। অপমান 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 করে তাড়িয়ে দে। শিবশালা গোলাম খা, তুমি হয়েছো আমার রাজ্যের প্রধান সেনানায়ক, তোমাকে অপমান করে তাড়িয়ে দিছে, এখন তোমরা শুনতে আমার ভীষণ লজ্জাবোধ হচ্ছে। বলো শিবশালা গোলাম খা, বলো তোমাকে কি অপমান করেছে? কুস্তাকি মাফ করবেন সম্রাট, আপনার আদেশ অনুযায়ী আমি উল্কার মতন ছুটে গিয়েছিলাম মালিক সর্দারের বাড়িতে। আপনার আদেশ জানিয়ে বলেছিলাম আজ থেকে 25 বছর পূর্বে যে সন্তানটিকে তোমাকে দান করেছিল সেই সন্তানটিকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে। তাই তো দূর দূর করে অপমান করেছে, সে সন্তান বাড়ি থেকে তাড়াবে না। শিবশালা গোলাম খা, তোমাকে যখন অপমান করে লাঠিয়ালা মালিক সর্দার বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছিল তখন তোমার হাতে কি অস্ত্র ছিল না? তুমি কি পারো না তোমার এই দ্বারার অস্ত্রের মাধ্যমে লাঠিয়ালা মালিক সর্দারের মাথাটা মাটিতে ফেলে দিতে? কুস্তাকি মাফ করবেন সম্রাট, আপনার হুকুম ছিল না বলে আমি পারিনি সম্রাট। হুকুম হুকুম হুকুমের আশায় সদা সর্বদাই তুমি বসে থাকবে এ আমি কখনো ভাবতে পারিনি। শিবশালা গোলাম গাও, শিবশালা গোলাম গাও, আমি তো শুনেছিলাম তুমি নাকি মালাকে ভালোবাসো, তুমি নাকি মালার প্রেমে হাবুডুবু গাচ্ছ, কিন্তু শিবশালা গোলাম গাও, প্রেমে যারা আবদ্ধ হয়, প্রেমে যারা তারা তো একদম পাগল হয়ে যায়। তুমি কি দেখেছো শিবশালা গোলাম গাও, সিঁড়ির প্রেমে ফরহাদ কিভাবে পাগল হয়ে গেছে, ইসুফের প্রেমে জুলেখা পাগল হয়ে গেছে? তুমি কি দেখেছো শিবশালা গোলাম গাও? আর তুমি যদি সত্যি আমার মেয়ের প্রেমে পাগল হয়ে থাকো তাহলে তুমি কেন পারলে না, কেন পারলে না? কুস্তাকি মাফ করবেন সম্রাট, সে আরো কি বলেছে জানো? কি বলেছে বলো, আমায় খুলে বলো কি বলেছে। আলিগড়ের যুদ্ধের সময় যে লাঠির দ্বারা আপনাকে ওই মসনদে বসিয়েছিল, আবার যদি মালিক সর্দারের সন্তানের নাম উচ্চারণ করেন সেই লাঠির দ্বারা আপনাকে মস্ত থেকে নেমে মাটির ধূলিসাৎ করে দেবে। করেছে আমি আর শুনতে চাই না শিবশালা গোলাম খাও, আমি আর শুনতে চাই না তোমার মতো শিবশালা গোলাম খাও। আমার রাজ্যে থাকা না থাকা সমান মনে করি, কারণ তুমি যদি একজন লাঠিয়ালের ভয়ে চলে আসো তাহলে কি করে তোমার আমার রাজ্যের প্রধান সেনানায়ক হবে, কি করে আমার রাজ্যের এত বড় দায়িত্ব তুমি পালন করবে? শিবশালা গোলাম খাও, এক মুহূর্ত বিলম্ব নয়, এই মুহূর্তে তুমি আমার আদেশ নিয়ে ছুটে যাবে মালিক সর্দারের বাড়িতে। মালিক সর্দারের এই পথে বা গুরানু ছেলেটি তুমি যেখানে পাবে তাকে শৃঙ্খলিত করে নিয়ে আসবে আমার এই রাস্তার পারে। ঠিক আছে সম্রাট, ঠিক আছে সম্রাট। সম্রাট, আপনার কথাগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করব। ঠিক আছে শিবশালা গোলাম খা, আমি আবারও বলে যাচ্ছি এই মুহূর্তে তুমি ছুটে যাও লাঠিয়াল মালিক সর্দারের ছেলেকে ধরে আনতে। এ হলো বাদশাহ আমিরের হুকুম। সম্রাট, তোমার এই কথায় অনুযায়ী
আমি এই মুহূর্তে ছুটে যাব রাজ্যের এপান থেকে রাজ্যের অপমান পর্যন্ত, চিহ্ন কোটি থেকে লাশ মল পর্যন্ত ওই মিশর রাজ্যের তন্ন তন্ন করে ঘুরে দেখবো, ওই মিশর রাজ্যের প্রত্যেকটা পদবলে গিয়ে দেখবো, যেখানে যে ব্যবস্থা পাবো ওই বাতির বাচ্চাকে আর শৃঙ্খল করে ওই শাহী দরবারে হাজির করব। তবে আমার নাম খানে খান মির্জা মোহাম্মদ সিফত সালাহ গোলাম খান।